বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলি কচু বা শোলা কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই রেসিপিটা খুবই সহজ, সবাই এই রেসিপিটা তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে দেখুন, আমি এখানে নারকেলি কচু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটি নারকেলি কচু নিয়েছি, আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি, আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন, তবে মাঝখানে একটু রেখে দিয়েছি খোসা, আর বাকিটুকু আমি ফেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি চিংড়ি মাছ কীভাবে ভাজতে হয়, তো আমি হলুদ লবণ মাখিয়ে আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। আর এটা আমি এখন ভেজে নিব, আর তবে হালকা করে ভাজবো। তো আপনাদের একটি কথা বলে নিই, যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, আর কমিউনিটিতে একটি লেটার ছেড়ে যাবেন। সময় হলে নিয়ম মতো চলে যাব আপনার পরিবারে। তো সরাসরি চুলায় চলে গেলাম, গিয়ে প্যান বসিয়ে গরম করে নিয়েছি। নিয়ে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এখন হালকা করে ভেজে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ফ্রাই হলে কিন্তু খেতে ভালো লাগে না, এটা কেমন যেন ছাবা ছাবা লাগে, খেতেও কিন্তু এটা স্বাদ পাওয়া যায় না। তো পরে আমি এটা দেখুন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এক সাইড হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে, হালকা একেবারে, তারপর আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যেসব আপু ও ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলেই আমার পাশে থাকতে পারেন। তো দেখুন, স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এটা আমি এখন আর উঠাচ্ছি না। এই প্যানে আমি এখন প্রায় মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ আমি দিয়েছি, আর 4-5টি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে আমি এটা এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আমি সব সময় কিন্তু যখন কোনো তরকারি রান্না করি, সবসময় পেঁয়াজটা আমি হালকা করে ভাজি, কারণ বেশি ভাজলে আমার কাছে মনে হয় কালারটা চেঞ্জ হয়ে যায় এবং খেতেও আমার কাছে যেন ভালো লাগে না। তো চিংড়ি মাছটা এখন আমি একটু সাইড করে নিলাম, নিয়ে আমি এখন এই যে দেখুন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাইডে রেখে পেঁয়াজের সাথেও চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমি এটা নাড়ার জন্য ভালোভাবে পেঁয়াজটা যেন আমি ভেজে নিতে পারি, এই জন্য চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখলাম। তারপর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি অ্যাড করছি উঁচু উঁচু করে 1 চা চামচ, অর্থাৎ এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা আর রসুন। তারপর আমি সাথে আরও অ্যাড করলাম 1 চা চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরা বাটাটা কমও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে, এই জন্য আমি একটু জিরাটা বেশি দিয়েছি। আর রসুন বাটাটা এমনিতেও বেশি দিতে হয় যেহেতু কচু, এই জন্য। আর তবে যদি এই নারকেলি কচু কোনো গলা ধরবে না, আর আপনাদের কাছে যদি মনে হয় গলা ধরবে, তাহলে আপনারা একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে আর রান্না করলে কচুটা গলা ধরবে না। তারপরে আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভেজে নিলাম, কারণ মশলাটা ভালো করে ভেজে নিলে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে এটা চলে যায়, তাহলে রান্না করার পরে আর এই গন্ধটা থাকে না। তারপরে একটু মশলা পুড়ে যেন না যায়, এই কারণে একটু সামান্য পরিমাণ পানি দিলাম। দিয়ে 1 চা চামচ গুঁড়ো হলুদ দিলাম। তারপরে সাথে আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর তারপর দিয়ে দিলাম আরও স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপরে এখানে আমি আরও সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আর ধনিয়া গুঁড়াটা দিলে মনে হয় তরকারির স্বাদই চেঞ্জ হয়ে আসে, মানে একটু অসম্ভব ভালো লাগে খেতে। তবে কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে ভালো লাগে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। পরে আমি সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয়। তো এই মশলার মধ্যেই আমি আগে থেকে যে হালকা করে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে চিংড়ির ফ্লেভারটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে এবং মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের গায়ে লাগবে এবং খেতে কিন্তু ভালো লাগে। তো দেখুন, আমার মাছগুলো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি।
অফ স্ক্রিনে আমি একটু মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি একটা একটা করে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো মাছটি এখন সরিয়ে রেখে এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন এই যে মাছটা সরিয়ে রাখলাম, আর এই দিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি আগে থেকে সেই কেটে ধুয়ে রাখা নারকেলি কচু বা আপনার কে কী বলেন শোলা কচু, যে যেটাই বলি না কেন, তো সেই কচুটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নার স্বাদ তো জানেনই, যত ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু তত গুণে ভালো লাগে। প্রতিদিনের মতো একটি কথা না বললেই নয়। তো আমি দেখুন এটা নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো প্রতিদিনের মতো একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো দেখুন তারপরে আমি ঢাকনা খুলে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি অফ স্ক্রিনে মাঝে মাঝে নেড়ে দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি প্রায় 10-12 মিনিট সময় নিয়ে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে যেমন ঝোল খেতে চাইবেন ততটুকুই পানি দিবেন, দিয়ে তারপর এটা রান্না করবেন। তারপর আমি এখানে দেখুন আমার কাছে মনে হচ্ছে একটু পানি লাগবে, এই জন্য একটু পানি দিলাম বেশি করে। আর এই কচুটা একটু বেশি পানি লাগে না, কারণ সিদ্ধ হতে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি ঝোলের পরিমাণ চিন্তা করে আমি এটা পানি দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি সেই কষিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখনই। আপনারা চাইলে আরও পরে দিতে পারেন, তবে এই মুহূর্তে দিলে কি হয় চিংড়ির ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয় এই কচুর তরকারির সাথে এবং খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় যারা এখনও এই কচুটা খান না বা চিংড়ি মাছ দিয়ে কখনও খাননি, তারা একবার হলো ট্রাই করবেন। আর যারা নতুন রাঁধুনি, আশা করব তাদের অনেক উপকারে আসবে আমার আজকের ভিডিওটি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন বলক এসে গেছে, আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেক আপু ও ভাইয়ারা আছেন আমাকে বলেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, আপনার সাথে আছি, কিন্তু ভিউজ করছেন না। তো প্লিজ এমন করবেন না, আর স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিও ভালো না লাগলে দেখবেন না, কিন্তু স্প্যাম কমেন্ট করবেন না বা এরকম মিথ্যে কথা কেউ বলবেন না। তো দেখুন আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ঢাকনা দিয়ে ঢেকে, রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি ঢাকনাটা খুলে নিয়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবং খেতে ভালো লাগবে। আর যাদের কাছে মনে হবে যে ঝালটি কম, তারা চাইলে এই কাঁচামরিচটা ভাতের সাথে গলিয়ে নিয়ে খেতে পারে, এতে করে কিন্তু মন্দ লাগবে না, এটা ভালোই লাগবে। তো আমি 5 মিনিট পরে দেখুন ফিরে আসলাম, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটি কালার এসেছে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিবেন, আর তবে তো আমার কাছে ছিল না বিধায় আমি ধনিয়া পাতা দিলাম না। তো তৈরি হয়ে গেল আমার নারকেলের কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং আমাকে উৎসাহ দিতে পারেন। আপনাদের একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, তো আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আমার ইউটিউব আপু ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টে পড়তে পড়তে আমার এত ভালো লাগে। আমাকে আপনাদের এই কমেন্টের কারণে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না হলে কিন্তু কেউ আমরা এগোতে পারবো না, কারণ সবাই আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কোনো না কোনো স্বপ্ন নিয়ে। তো সবার স্বপ্ন পূরণে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।